আসসালামু আলাইকুম। মাত্র 20 মিনিটেই শেষ কনিক্স, এবং আজকের ক্লাসে আপু তোমাকে এই চ্যাপ্টারটা এমনভাবে শেষ করিয়ে দিব যেটার মাধ্যমে তোমার এমসিকিউ তো পুরোপুরি কভার হবেই এবং এটা রিটেনের জন্য তোমার খুব বেশি হেল্পফুল হবে। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, আমাকে যদি এরকম একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে এবং জানতে চাওয়া হয় সমীকরণটা কোন ধরনের কণিককে নির্দেশ করে, সেটা আমরা কিভাবে করব? এটা আমরা দুইভাবে করব। একটা হচ্ছে সমীকরণে যদি এক্স ওয়াই না থাকে, আরেকটা হচ্ছে সমীকরণে যদি এক্স ওয়াই থাকে। তো প্রথমে চলো আমরা দেখি সমীকরণে যদি এক্স ওয়াই থাকে তাহলে আমরা কিভাবে করব। আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে এবি, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, আর এইচটা হচ্ছে 2xy এর সহগ, এইচটা হচ্ছে 2xy এর সহগ। দেন এই এইচ স্কোয়ার আর এবি এদের মধ্যে আমি কম্পেয়ার করব। এই দুইটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমি খুব ইজিলি বলতে পারবো যে এটা হচ্ছে পরাবৃত্ত। আর এইচ স্কোয়ার যদি এবির থেকে ছোট হয় তাহলে এটা উপবৃত্ত, এইচ স্কোয়ার যদি বড় হয় এবির থেকে তাহলে সেটা অধিবৃত্ত। এই উপবৃত্ত আর অধিবৃত্তের মধ্যে তোমাদের একটু ঝামেলা লাগবে, বাট আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা জানি উপ মানে হচ্ছে ক্ষুদ্র বা ছোট, তাহলে এইচ স্কোয়ার যদি এবির থেকে ছোট হয় সেটা উপবৃত্ত, আর অধি মানে হচ্ছে বড় বা বিশাল, তার মানে এইচ স্কোয়ার যদি এবির থেকে বড় হয় তাহলে সেটা অধিবৃত্ত। তো এখন চলো আমাদের সমীকরণ থেকে আমরা বের করে ফেলি। এবি এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 9, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 12, তাহলে 9 × 12 ইকুয়াল হচ্ছে 108। আর বাকি আছে কি, এইচ আমাদেরকে বের করতে হবে। এক্স ওয়াই এর যেই সহগ থাকবে তাকে 2 দ্বারা ভাগ করে আমরা এইচ এর ভ্যালুটা বের করব। তাহলে এক্স ওয়াই এর সহগটা হচ্ছে -24, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি কত? -12। -12 স্কোয়ার মিন্স হচ্ছে 144। এখন যদি আমরা কম্পেয়ার করি আমরা বুঝতে পারতেছি যে এইচ স্কোয়ারটা গ্রেটার দেন এবি, আর এইচ স্কোয়ার যদি গ্রেটার দেন এবি হয় সেটা হচ্ছে অধিবৃত্ত। এখন চলো আমরা দেখি যদি সমীকরণে এক্স ওয়াই না থাকে, এবং এটাই বেশিরভাগ ক্ষেত্রে আসে তোমাদের বোর্ডে, তাহলে এটা আমরা কতটা ইজিলি করতে পারি। সমীকরণে যদি এক্স ওয়াই না থাকে, এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারের যে কোনো একটা যদি সমীকরণে থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে পরাবৃত্ত। আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের দুইটাই যদি সমীকরণে থাকে এবং তাদের সহগটা যদি অসমান হয় প্লাস চিহ্ন যদি একই হয়, সহগ অসমান এবং চিহ্ন একই, তখন আমরা সেটাকে বলতে পারবো হচ্ছে উপবৃত্ত। সহগ অসমান কিন্তু চিহ্ন যদি বিপরীত হয় তাহলে সেটা হচ্ছে অধিবৃত্ত। তো আমরা দেখে ফেলি। আমাদের যে প্রথম ইকুয়েশনটা দেওয়া আছে এটাতে দেখো শুধু এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার কিন্তু নাই। এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার যে কোনো একটা থাকলে আমরা বলছি সেটা হবে হচ্ছে পরাবৃত্ত, তাহলে এটা কিন্তু একটা পরাবৃত্ত। সেকেন্ডটাতে আসি, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইটাই আছে, তাদের সহগ অসমান এবং চিহ্ন একই, দুইটাই প্লাস, তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? এটা হচ্ছে একটা উপবৃত্ত। এটা তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটাই আছে এবং সহগগুলোর দিকে একটু খেয়াল করো, একটা 7 আরেকটা হচ্ছে -9, চিহ্ন বিপরীত হলে সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে একটা অধিবৃত্ত। তাহলে এটা একটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে এক্স ওয়াই থাকলে আমরা কিভাবে করবো, এক্স ওয়াই না থাকলে আমরা কিভাবে করবো, আমি কিন্তু দুইটাই তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, সেটা একটা কি হবে? তাহলে দেখো উৎকেন্দ্রিকতা ই যদি 0 হয় সেটা একটা বৃত্ত, আর ইনফিনিটি হলে সরল রেখা। এই দুটো আপাতত মনে না রাখলেও হবে। আমরা এখন আসি, ই যদি 1 হয় সেটা একটা পরাবৃত্ত, আর ই যদি 1 এর থেকে ছোট হয় সেটা একটা উপবৃত্ত, ই 1 এর থেকে বড় হলে অধিবৃত্ত। মাত্রই বললাম যে উপ মানে হচ্ছে ছোট, তাহলে 1 এর থেকে ছোট হলে উপবৃত্ত, 1 এর থেকে বড় হলে সেটা হচ্ছে অধিবৃত্ত। এখন আমাদের এটার উৎকেন্দ্রিকতা √3/2, এটাকে যদি পয়েন্টে কনভার্ট করে আসতেছে কত? 0.866, তার মানে এটা হচ্ছে 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট হলে সেটা হবে একটা উপবৃত্ত। তাহলে আমাদের এটার অ্যান্সারটা হচ্ছে একটা উপবৃত্ত। এরকম একটা ইকুয়েশন দিয়ে বলতেছে এটার শীর্ষের স্থানাঙ্ক বের করতে, এবং পরাবৃত্তের শীর্ষবিন্দুটা ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। সো আমরা চলো বের করে ফেলি। আমরা যখন শীর্ষ বের করবো আমরা দেখবো যে সমীকরণে কার দ্বিঘাত, যার দ্বিঘাত তার সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে এখানে দ্বিঘাতকে ওয়াই দ্বিঘাত, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে ওয়াই স্কোয়ার হচ্ছে 2y, -4y কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে -4। এখান থেকে আমরা পাচ্ছি y = 2। এই y = 2 যদি আমি এই সমীকরণে বসাই তাহলে সেখান থেকে আমরা x এর ভ্যালুটা পাবো, x = হচ্ছে 1। তাহলে খুব ইজিলি কিন্তু আমার শীর্ষটা বের হয়ে গেল, সেটা কত? 1,2। থেকে আমরা আরো দুইটা ইনফরমেশন জানবো যেটাও খুবই আসে পরীক্ষায়। তো চলো, আমাকে যদি এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে পরাবৃত্তের যার শীর্ষবিন্দু 0 0 না হয়ে h কে, সেক্ষেত্রে আমরা অক্ষ আর দ্বিঘাতের সমীকরণ কিভাবে বের করবো এটা চলো আমরা দেখে ফেলি। অক্ষরেখার সমীকরণ আমরা বের করবো, যার দ্বিঘাত তাকে 0 ধরবো। এখানে দেখো কার দ্বিঘাত? y এর দ্বিঘাত, তাহলে y - k = 0। এখানে কার দ্বিঘাত? x দ্বিঘাত, তাহলে x - h = 0। তাহলে অক্ষরেখার সমীকরণে যার দ্বিঘাত সেটা = 0। দ্বিঘাতের সমীকরণে আমরা চেক করবো কার একঘাত, যার একঘাত ওইটা = -a। তাহলে এই সমীকরণে দেখো কার একঘাত? x এর একঘাত, x = -a। এই সমীকরণে কার একঘাত? y এর একঘাত, তাহলে y - k = -a। অক্ষরেখার সমীকরণে আমরা চেক করবো যার দ্বিঘাত ওইটা = 0 ধরবো, দ্বিঘাতের সমীকরণে যার একঘাত ওইটা = -a ধরবো। এটা পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে। তো এখন আসি, যদি তোমাকে এরকম একটা সমীকরণ দেওয়া থাকে এবং তোমার কাছ থেকে জানতে চাওয়া হয় অক্ষের সমীকরণ বের করতে, তাহলে তোমাকে কি আগে এই ফর্মে কনভার্ট করতে কিন্তু অনেক টাইম কনজিউমিং হবে এটা। সো আমরা যেটা করব, আমরা একটু শর্টকাটে যদি করার চেষ্টা করি অক্ষের সমীকরণটা, শীর্ষ যেভাবে বের করছি ঠিক সেম ভাবে যার দ্বিঘাত তার সাপেক্ষে অন্তরীকরণ করবা। তাহলে তার সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসতেছে? দেখো y = 2 আসতেছে। এই y = 2 এটাই হচ্ছে অক্ষের সমীকরণ। তো আবারও বলি, যদি এরকম একটা সমীকরণ দেওয়া থাকে আর তোমার কাছ থেকে অক্ষের সমীকরণ জানতে চাওয়া হয় তাহলে যার দ্বিঘাত তার সাপেক্ষে অন্তরীকরণ করে 0 ধরে দেন সেটা বের করে ফেলবা। আচ্ছা, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের যে নেক্সট কোশ্চেনটা দেওয়া আছে, একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে যে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। তাহলে চলো আমরা দেখি প্রথমে যে y² = 4x যদি হয় পরাবৃত্তটা, তাহলে উপকেন্দ্র হচ্ছে a, 0।
আর এক্স স্কোয়ার ইকুয়াল 4ay যদি হয় তাহলে উপকেন্দ্রটা হচ্ছে 0, a। আমাদের এই ইকুয়েশনে আমরা দেখো আমাদেরকে তো আগে কনভার্ট করতে হবে এই আকারে y স্কোয়ার ইকুয়াল 4ax এই আকারে। সো আমরা যদি করে ফেলি পূর্ণবর্গ যদি করতে চাই y স্কোয়ার মাইনাস 4y, এটার সাথে +4 করতে হবে, ডান পাশেও +4 করতে হবে। সেখান থেকে আমরা পাচ্ছি y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু x প্লাস 5/2। সো আমরা কি জানি এই y স্কোয়ার ইকুয়াল 4ax এই আকারের উপকেন্দ্র হচ্ছে a, 0। তাহলে x এর স্থানাঙ্ক হচ্ছে a, y এর স্থানাঙ্ক হচ্ছে 0। তার মানে x প্লাস 5/2 ইকুয়াল হচ্ছে a। এটা আমরা কিভাবে বের করব? a বের করব x এর যে সহগ, এক ঘাতের যে সহগ তাকে 4 দ্বারা ভাগ করব। তাহলে তাকে যদি 4 দ্বারা ভাগ করি 4/4 হচ্ছে 1, তার মানে এর মান হচ্ছে 1। সো এখান থেকে আমরা x পেয়ে গেলাম -3/2। আর y ইকুয়াল হচ্ছে 0, y এর স্থানাঙ্ক হচ্ছে 0, তার মানে y - 2 ইকুয়াল হচ্ছে 0, y ইকুয়াল হচ্ছে 2। সো এখান থেকে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে গেলাম -3/2, 2। তার মানে অ্যানসারটা হচ্ছে -3/2, 2। অ্যানসার হচ্ছে সি। এখন যদি তোমাকে বলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, খুবই সহজ, এটা জাস্ট দেখেই উত্তর বলে দেওয়া যায়। উত্তরটা যদি হয় এই টাইপের y স্কয়ার ইকুয়াল 4ax, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হবে যার এক ঘাত তার সহগ। তাহলে কার এক ঘাত? x এর এক ঘাত, x এর সহগ। x স্কয়ার ইকুয়াল 4ay যদি হয় তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আবারও যার এক ঘাত তার সহগ। তাহলে কার এক ঘাত? y এর এক ঘাত, তার মানে y এর সহগ। তাহলে চলো আমরা এই কোশ্চেনের জন্য সলভ করে ফেলি। আমাদেরকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে, আমরা দেখব কার এক ঘাত? y এর এক ঘাত। তাহলে এক ঘাতের যেই সহগ সেটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সহগ হচ্ছে 12, তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 12। নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেনে আমাকে বলছে যে পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ বের করতে। তাহলে এটাকে আমরা প্রথমে কি করব? y - k হোল স্কয়ার ইকুয়াল 4 ইনটু x - h এই ফর্মে কনভার্ট করে ফেলবো। সেটার জন্য আমরা কি করছি দেখো, এই পাশে +4 এই পাশে +4 যোগ করে y - 2 হোল স্কয়ার ইকুয়াল 4, দেন কমন নিছি x - 1। সো এখন দেখো আমরা কি বলছিলাম, যদি আমাদের এই আকারে থাকে পরাবৃত্তের সমীকরণটা, সেক্ষেত্রে আমরা কি করব? যার এক ঘাত ওইটা ইকুয়াল -a। তাহলে এক ঘাত কে? x, x ইকুয়াল -a, x - 1 ইকুয়াল a। কিভাবে বের করছি? x - 1 এর সহগ হচ্ছে 4, 4/4 ইকুয়াল হচ্ছে 1। তাহলে x - 1 ইকুয়াল -a হচ্ছে 1। দেন এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল 0। তাহলে এটাই হচ্ছে আমার নিয়ামকের সমীকরণ। স্কয়ার ইকুয়াল py, এই পরাবৃত্তটা 6, -3 বিন্দুগামী হলে পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে। সো ফার্স্টে আমরা আগে পরাবৃত্তটা বের করি। দেখো এটা কি বলছে? 6, -3 বিন্দুগামী। তাহলে এখান থেকে আমরা p এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে -12। তাহলে পরাবৃত্তটা দাঁড়াচ্ছে x স্কয়ার ইকুয়াল -12y। আমরা তো জানি যে y স্কয়ার ইকুয়াল 4x এর উপকেন্দ্র হচ্ছে a, 0, আর x স্কয়ার ইকুয়াল 4ay এর উপকেন্দ্র হচ্ছে 0, a। তুমি যে কোনো একটা মাথায় রাখবা। প্রথমটার উপকেন্দ্রটা যদি a, 0 হয়, পরেরটার ক্ষেত্রে জাস্ট উল্টাই দিবা, a, 0 উল্টাই যাবে, তাহলে 0, a। এখন দেখো তাহলে আমাদের এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা যেহেতু x স্কয়ার ইকুয়াল 4ay এই আকারের, তাহলে উপকেন্দ্র হবে 0, a। তাহলে উপকেন্দ্র কত হচ্ছে? 0, a। a কত? এক ঘাতের যে সহগ তাকে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে এখানে পাচ্ছি হচ্ছে -3। তাহলে এটার উপকেন্দ্র আমরা পেয়ে যাচ্ছি -3। উপকেন্দ্রের পাশাপাশি আমি আরেকটা জিনিস বলবো মাথায় রাখতে, কারণ এটাও পরীক্ষায় আসে, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ মানে কি? দেখো এটা কি উপকেন্দ্র দিয়ে যাবে, এবং একটু খেয়াল করো এই রেখাটা কার সমান্তরাল? দ্বিকাক্ষের সমান্তরাল। কিন্তু দ্বিকাক্ষের বেলায় আমরা একটু আগেই বলে আসছি যার এক ঘাত ওইটা ইকুয়াল -a ধরে করতে হয়। এটার বেলাতে আমরা কি করব? যার এক ঘাত ওইটা ইকুয়াল a। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে যার এক ঘাত ওইটা ইকুয়াল a। তার মানে এই যে এটার ক্ষেত্রে আসি কার এক ঘাত? x এর এক ঘাত, তাহলে x ইকুয়াল a। এটার ক্ষেত্রে আসি কার এক ঘাত? y এর এক ঘাত, তাহলে y ইকুয়াল a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি তোমাকে বের করতে বলে, তাহলে যার এক ঘাত ওইটা ইকুয়াল a ধরে আমরা করব। এটা তো আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারতেছি, কারণ এটা সাধারণ সমীকরণে আছে। যদি ওরকম বড় একটা সমীকরণ দেওয়া থাকে তখন কিন্তু তোমার এই ট্রিকটাই অ্যাপ্লাই করতে হবে, যার এক ঘাত ওইটা ইকুয়াল a। যে পরাবৃত্তটা দেওয়া আছে এটার স্কেচ কোনটা এটা তোমাকে বের করতে বলছে। সো এটার ক্ষেত্রে আমরা ফার্স্টে খেয়াল করব যে কার এক ঘাত, যার এক ঘাত পরাবৃত্তটা ওই দিকে মুখ করে থাকবে। তাহলে দেখো এখানে y এর এক ঘাত, কিন্তু তাহলে পরাবৃত্তটা y অক্ষের দিকে মুখ করে থাকবে। এখন y অক্ষের উপরের দিকে মুখ করে থাকবে নাকি y অক্ষের নিচের দিকে মুখ করে থাকবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? দেখো চিহ্নটার দিকে একটু খেয়াল করো। চিহ্ন যদি নেগেটিভ হয় তার মানে নিচের দিকে মুখ করে থাকবে, নেগেটিভ হলে নিচের দিকে মুখ করে থাকবে। আর চিহ্ন যদি পজিটিভ হয় তাহলে উপরের দিকে মুখ করে থাকবে। সমীকরণে y অক্ষের দিকে মুখ করে থাকবে, কিন্তু এটা কি উপরের দিকে মুখ করে আছে, বাট আমার চিহ্ন হচ্ছে নেগেটিভ। চিহ্ন নেগেটিভ হলে নিচের দিকে মুখ করে থাকতে হবে, তার মানে অ্যানসার হচ্ছে ঘ। সো স্কেচগুলোও কিন্তু পরীক্ষায় আসে, এগুলো তোমরা একটু দেখে যেও। পরবর্তীতে আসি, এই যে পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ আমরা বারবার দেখে আসছি যে যার এক ঘাত ওইটা ইকুয়াল -a। তাহলে কার এক ঘাত? y এর এক ঘাত, y ইকুয়াল -a। এ কিভাবে বের করলাম? -4 ডিভাইডেড বাই 4, তাহলে -1, তার মানে -1। সেখান থেকে আমরা পাচ্ছি y ইকুয়াল 6। কেন্দ্রিক দূরত্ব কিভাবে করব? যদি আমার সমীকরণটা হয় y স্কয়ার ইকুয়াল 4x এই আকারের, তাহলে উপকেন্দ্রিক দূরত্ব হবে x প্লাস a। একটা মাথায় রাখবা, y স্কয়ার ইকুয়াল 4x একটা মাথায় রাখবা, আর x স্কয়ার ইকুয়াল 4y এরটা কি হবে? এটা যদি x প্লাস a হয় এটা হবে y প্লাস a। একটা মাথায় রাখবা, আরেকটা নিজের চিন্তা ভাবনা করে দেন বের করে ফেলবা। এখন দেখো আমাদের সমীকরণটাতে কি আছে? পরাবৃত্তের উপস্থিত p বিন্দুর ভুজ দেওয়া আছে। আমার কি লাগবে? যে উপকেন্দ্রিক দূরত্ব বের করতে গেলে এই আকারের সমীকরণের জন্য আমার লাগবে হচ্ছে যে বিন্দুটা দেওয়া আছে ওই বিন্দুর y এর স্থানাঙ্ক বা কোটি লাগবে, বাট দেওয়া আছে কি ভুজ। তাহলে আমরা এই সমীকরণে বসাই, দেখি কত আসে। x যদি 16 বসাই, 16 স্কয়ার ইকুয়াল 16y, দেন y এর মান পাচ্ছি হচ্ছে 16। তাহলে ওই বিন্দুর কোটি আমরা পেয়ে গেলাম। p বিন্দুর কোটি পাচ্ছি হচ্ছে 16। তাহলে 16 প্লাস a, a কত আসবে? দেখো এক ঘাতের সহগকে 4 দ্বারা ভাগ করো, 16 কে 4 দ্বারা ভাগ করলে কত? 4, তার মানে a হচ্ছে 4। তাহলে 16 প্লাস 4 হচ্ছে 20। পরবর্তী কোশ্চেন, একটা সরল রেখা দেওয়া আছে, বলছে যে সরল রেখাটা
এই পরাবৃত্তকে স্পর্শ করবে, বি এর মান কত হতে হবে? এখন দেখো y ইকুয়াল mx প্লাস c, এই সরল রেখাটা যদি y স্কয়ার ইকুয়াল 4ax এই পরাবৃত্তকে স্পর্শ করে, কন্ডিশনটা হচ্ছে c ইকুয়াল a বাই m, c ইকুয়াল a বাই m। এখন এই সরল রেখাটা যদি x স্কয়ার ইকুয়াল 4ay এই পরাবৃত্তকে স্পর্শ করে, তাহলে কন্ডিশনটা হচ্ছে c ইকুয়াল মাইনাস a m স্কয়ার। এটা কন্ডিশনে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এটা থেকে হিউজ পরিমাণে ম্যাথ আসছে প্রিভিয়াসলি। সো প্রথম ক্ষেত্রে y স্কয়ার ইকুয়াল 4ax এর জন্য c ইকুয়াল হচ্ছে a বাই m, আর x স্কয়ার ইকুয়াল 4ay এর জন্য c ইকুয়াল হচ্ছে মাইনাস a m স্কয়ার। আর স্পর্শ বিন্দুগুলো যদি মাথায় রাখো, তোমার ইচ্ছা মাথায় রাখতে পারো, আমি একটু বলে দিই টেকনিকটা দুইটার ক্ষেত্রে। প্রথমটার স্পর্শ বিন্দু হচ্ছে a বাই m স্কয়ার আর 2a বাই m। এখন এটার জন্য যদি বের করতে চাও তাহলে এটাকে উল্টাই ফেলো, তার মানে x যাবে y এর জায়গায়, y আসবে x এর জায়গায়, তাহলে 2a বাই m কমা হচ্ছে a বাই m স্কয়ার। এটার ক্ষেত্রে কি হবে, সিম্পলি এইখানে m দ্বারা বা এখানে যেটা দ্বারা ভাগ হচ্ছিল সেটা দ্বারা গুণ হয়ে যাবে, তাহলে 2a বাই m এটা হয়ে যাবে 2am, a বাই m স্কয়ার ছিল m স্কয়ার দ্বারা গুণ হয়ে যাবে am স্কয়ার। স্পর্শ বিন্দু তোমার ইচ্ছা, তুমি চাইলে মাথায় রাখতে পারো, নাও রাখতে পারো, বাট কন্ডিশনটা দুইটা আমার মাথায় রাখতে হবে, সি এর জন্য দুইটা কন্ডিশন খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আমাদের এখানে দেখো এটা কি আকারের আছে, y স্কয়ার ইকুয়াল 4ax এই আকারের, তাহলে এটার জন্য আমরা কন্ডিশন জানি c ইকুয়াল a বাই m, তাহলে c এর মান কত, c হচ্ছে 1 ইকুয়াল a বাই m, a কত হবে, এক ঘাতে সহগকে 4 দ্বারা ভাগ করব, তাহলে 8b কে 4 দ্বারা ভাগ করলে 2b বাই 4, তার মানে এখান থেকে আমরা b এর মানটা পাচ্ছি হচ্ছে 2, তাহলে এটার অ্যানসার হচ্ছে 2। সরল রেখাটা দেওয়া আছে, বলছে y স্কয়ার ইকুয়াল 4ax এই আকারের পরাবৃত্ত স্পর্শ করলে k এর মানটা কত হবে, তাহলে আমরা ফর্মুলা জানি, কন্ডিশনটা কি ছিল, c ইকুয়াল a বাই m, c ইকুয়াল a বাই m। আমরা একটু সরল রেখাটাকে সাজাই নেই, y ইকুয়াল mx প্লাস c এই আকারে কনভার্ট করে নিছি, দেন c কি, c হচ্ছে মাইনাস কি, c ইকুয়াল a বাই m, a কত, এক ঘাতে সহগকে 4 দ্বারা ভাগ করো 2 বাই 4, তার মানে হচ্ছে হাফ, ডিভাইডেড বাই m, m কত, এখান থেকে y ইকুয়াল mx প্লাস c, তাহলে m হচ্ছে -1, এখান থেকে k এর মান আমরা পাচ্ছি হচ্ছে হাফ। এখন দেখো পরাবৃত্ত থেকে আরো একটা টপিক থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। একটা মাথায় রাখো, আরেকটা এমনিতেই পারবা। y স্কয়ার ইকুয়াল 4x এটার ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে at স্কয়ার 2at, আর x স্কয়ার ইকুয়াল 4ay এর ক্ষেত্রে জাস্ট এটা উল্টাই যাবে, x আসবে y আসবে x এর জায়গায়, x যাবে y এর জায়গায়, তাহলে 2at, at স্কয়ার। আমরা আসি হচ্ছে উপবৃত্ততে। উপবৃত্তের ক্ষেত্রে প্রথমেই আসি যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব। তাহলে এটা যদি হয় আমার একটা উপবৃত্ত, এই উপবৃত্তে a যদি b এর থেকে বড় হয়, মানে a গ্রেটার দেন b হলে শীর্ষটা হবে প্লাস মাইনাস a, 0, আবার b যদি বড় হয় তাহলে শীর্ষ হবে 0, প্লাস মাইনাস b। তাহলে আমাদের এই উপবৃত্তটার দিকে একটু খেয়াল করো, এটাকে আমরা যদি সাধারণ আকারে লিখতে যাই, x স্কয়ার বাই 1 বাই √8 হোল স্কয়ার, y স্কয়ার বাই 1 বাই √3 হোল স্কয়ার। এখানে কে বড়, a বড় নাকি b বড়, একটু খেয়াল করো। প্রথমে তোমার মনে হতে পারে √8 তো √3 থেকে বড়, বাট যখন আমরা 1 বাই আকারে লিখতেছি তখন কিন্তু আবার 1 বাই √3টা বড়, তার মানে b কিন্তু এখানে বড় হচ্ছে। তাহলে b যদি বড় হয়, আমরা জানি শীর্ষটা হচ্ছে 0, প্লাস মাইনাস b, তাহলে আমার এই সমীকরণের জন্য শীর্ষ হবে 0, প্লাস মাইনাস 1 বাই √3। ওকে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিচের কোনটা, তাহলে এটার ক্ষেত্রে মাথায় রাখবা কে বড়, a বড় নাকি b বড় এগুলো দেখার দরকার নাই, এটা সূত্রটা হচ্ছে 2 ইনটু ছোট স্কয়ার বাই বড়, ছোট স্কয়ার বাই বড়। একটু খেয়াল করো, আমাদের এই সমীকরণের ক্ষেত্রে a স্কয়ার হচ্ছে 4, b স্কয়ার হচ্ছে 9, তাহলে কে বড়, বুঝাই যাচ্ছে b বড়। b বড় হলে আমরা কিভাবে করব, 2 ইনটু আমরা বলছি কি ছোট স্কয়ার, ছোটকে a ছোট, a স্কয়ার কত 4, ডিভাইডেড বাই বড়, b স্কয়ার হচ্ছে 9, b স্কয়ার হচ্ছে 9, বাট b ইকুয়াল কত 3, তার মানে b ইকুয়াল যদি 3 বসাই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8/3, তাহলে লম্বের দৈর্ঘ্যটা কত আসতেছে 8/3। সো ইজিলি কিভাবে মাথায় রাখবা, 2 ইনটু ছোট স্কয়ার বাই বড়, 2 ইনটু ছোট স্কয়ার বাই বড়। একটা উপবৃত্ত দেওয়া থাকবে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত এটা বের করতে বলা হচ্ছে, তাহলে আমরা ফর্মুলা থেকে জানি যে ক্ষেত্রফল হচ্ছে পাই ab, এখান থেকে বের করে ফেলি, a হচ্ছে 5, b হচ্ছে 3, তাহলে পাই ইনটু 5 ইনটু 3 দ্যাট মিন্স 15 পাই। উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে উৎকেন্দ্রিকতা কত। দেখো যদি তোমাকে প্রশ্নে উল্লেখ করে না দেওয়া থাকে যে a বড় নাকি b বড়, সেক্ষেত্রে বাই ডিফল্ট আমরা এটাকে বড় ধরে নিব, a গ্রেটার দেন b, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি আসবে, 2 ইনটু ছোট স্কয়ার, ছোটকে b, ছোট স্কয়ার বাই বড়, ইকুয়াল হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্য। বৃহদাক্ষের দৈর্ঘ্য a যদি বড় হয় তার মানে বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। এখান থেকে আমরা b স্কয়ার বাই a স্কয়ার পাচ্ছি কত, হাফ। উৎকেন্দ্রিকতা কিভাবে বের করব, উৎকেন্দ্রিকতা ইকুয়াল হবে 1 মাইনাস ছোট বাই বড় স্কয়ার, ছোট বাই বড় স্কয়ার। তাহলে দেখো এখানে কে ছোট, b ছোট, b বাই a হোল স্কয়ার ইকুয়াল কত, হাফ, এটাই বসাই দিবা, তাহলে 1 বাই √2। উৎকেন্দ্রিকতাটা আরেকবার একটু দেখো, 1 মাইনাস ছোট বাই বড় তার স্কয়ার, ছোট বাই বড় তার স্কয়ার। আর কারো প্যাচ লাগলে এভাবে বসাবা, 1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। ওকে ডান, আমরা নেক্সট কোশ্চেনে যাব। আমাদের নেক্সট যে কোশ্চেনটা উপবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ। সো এই টাইপের কোশ্চেনগুলো আসলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ, আমি বলবো তোমরা একটু কোশ্চেনের পাশে কোন একটা জায়গায় জাস্ট উপবৃত্তের এই ছবিটা আঁকবা, তাহলে সবকিছু এখান থেকে অ্যান্সার করা পসিবল। দেখো আমি একটু দেখাই, আমাদের a গ্রেটার দেন b যদি হয়, সেক্ষেত্রে আমার কাছ থেকে যদি জানতে চাওয়া হয় যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, বা প্রথমে আসি উপকেন্দ্র। উপকেন্দ্রটা কি আমরা দেখতেছি a, 0 মাইনাস a, 0, তাহলে অল ওভার যদি আমি বলতে চাই উপকেন্দ্রটা হচ্ছে প্লাস মাইনাস a, 0। a গ্রেটার দেন b হলে উপকেন্দ্রটা হচ্ছে প্লাস মাইনাস a, 0। এমসিকিউ আসলে তুমি 25 মিনিটে চাইলেও পুরোপুরি ভালোভাবে কভার করতে পারবে না, এগুলো অনেকটাই টাইম কনজিউমিং, সেক্ষেত্রে আমরা যতটা শর্টকাটে করতে পারি ততটাই আমাদের জন্য ভালো। তাহলে দেখো এই যে প্লাস মাইনাস a, এটার জন্য আমরা এক্সট্রা করে আবার কিন্তু উৎকেন্দ্রিকতা বের করা লাগবে, সেটা আমাদের যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে করা লাগবে না। দেখো প্লাস মাইনাস √a² - b² 0, এই কে আমরা লিখতে পারবো √a² - b²,
এ যেহেতু বড়, রুটের ভিতর থেকে আমার বাস্তব মান পাইতে হলে কি করতে হবে? প্রথমে একেই আনতে হবে, তাহলে রুট a স্কয়ার মাইনাস বি স্কয়ার কমা 0। বি গ্রেটার দেন এ যদি হয় তাহলে উপকেন্দ্রটা কি হবে? 0 কমা প্লাস মাইনাস বিই। এই যেটার ক্ষেত্রে দেখো প্লাস মাইনাস বিই, তার মানে এটার ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারবো? এখানে কে বড়? বি বড়, তাহলে বি আগে বসবে, প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। উপকেন্দ্র গেল। এখন আসি উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা যদি তোমাকে বের করতে বলে, একটু খেয়াল করো, এটা কোন অক্ষের সমান্তরাল? এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা জানি x ইকুয়াল সামথিং, তাহলে এটাকে আমরা খুব ইজিলি লিখতে পারবো যে x ইকুয়াল প্লাস মাইনাস এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আবার দ্বিঘাক্ষের সমীকরণ যদি তোমাকে বের করতে বলে, সেটা কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা জানি কি? x ইকুয়াল সামথিং, কোন বিন্দু দিয়ে যাচ্ছে? প্লাস মাইনাস a বাই e। সো তুমি দেখো খুব ইজিলি কিন্তু তুমি যদি চিত্রটা তোমার মাথায় থাকে তুমি বের করে ফেলতে পারবা। আবার নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এ পাশে আছে হচ্ছে a বাই e, এ পাশে আছে হচ্ছে a বাই e, তার মানে 2a বাই e। তোমাকে বললো যে উপকেন্দ্র তার অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব, সেটার ক্ষেত্রে কি? এইটুকু হচ্ছে a বাই e, এটা হচ্ছে এই, তাহলে এইটুকু দূরত্ব কত হবে? a বাই e মাইনাস এই। এই জিনিসগুলো খুবই ক্লিয়ারলি তুমি বুঝবা যখন তুমি একটু চিত্রটা আঁকবা। সো এখন আসে, চলো আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, যে এই উপবৃত্তটা আমাকে দেওয়া আছে, এটার দ্বিঘাক্ষের সমীকরণটা আমরা কিভাবে বের করবো? তাহলে একটু খেয়াল করো, এই x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 5 ইকুয়াল যদি 1 হয়, এটাতে কে বড়? a বড় নাকি b বড়? দেখেই বোঝা যাচ্ছে যেখানে বিটাই বড় হবে, তাহলে বিটা বড় হলে আমাদের এটা কি হবে? উপবৃত্তটা হবে হচ্ছে এটা। দ্বিঘাক্ষের সমীকরণ আবারও দেখো, এটা কোন অক্ষের সমান্তরাল হচ্ছে? এটা কিন্তু x অক্ষের সমান্তরাল, তাহলে x অক্ষের সমান্তরাল যদি হয় তার সমীকরণ আমরা জানি কি? y ইকুয়াল সামথিং, তাহলে y ইকুয়াল কি হবে? b বাই e, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে y ইকুয়াল প্লাস মাইনাস b বাই e। সো এখন আসি দেখো, এটার ক্ষেত্রেও কিন্তু তোমার এক্সট্রা করে আবার এটা বের করতে হবে, এটাও টাইম কনজিউমিং। সো এটার জন্য আমরা যেটা করব, দেখো আমি যদি এখানে উপরে নিচে যদি বি দ্বারা গুণ করে দেই, এখানে আমরা কি পাচ্ছি? বি স্কয়ার বাই বি, তাহলে প্লাস মাইনাস বি স্কয়ার। এই বি আবার আমরা জানি কি? রুট বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এটা যদি বসাই দেই তাহলে বি স্কয়ার হচ্ছে 5, যেটা যদি বসাই রুট বি স্কয়ার হচ্ছে 5 মাইনাস এ স্কয়ার হচ্ছে 4, তার মানে এটা পাচ্ছি হচ্ছে কত? 1। সো এখান থেকে কিন্তু আমরা খুবই ইজিলি বের করে ফেলতে পারলাম যে y ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 5। সো তোমরাও চাইলে এভাবে করতে পারো, y ইকুয়াল প্লাস মাইনাস বি স্কয়ার বাই রুট বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আর যদি কারো ঝামেলা লাগে সেক্ষেত্রে আলাদাভাবে এটা বের করে তুমি ম্যাথটা করবা। ওকে, আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই। ইকুয়াল x প্লাস c, এই সরল রেখাটা এই উপবৃত্তটাকে যদি স্পর্শ করে সেক্ষেত্রে c এর মান কত? তাহলে সেক্ষেত্রে c এর মান কত আমরা সেটা বের করব। উপবৃত্তটাকে যদি এরকম একটা রেখা স্পর্শ করে সেক্ষেত্রে c টা হচ্ছে প্লাস মাইনাস রুট a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে a বড় নাকি b বড় এটা দেখার ব্যাপার না, সবার জন্য কন্ডিশন একটাই, c ইকুয়াল প্লাস মাইনাস রুট a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। আর স্পর্শ বিন্দুটা যদি মাথায় রাখতে চাও সেক্ষেত্রে দেখো a স্কয়ার বাই c, দুইটার ক্ষেত্রেই নিচে হচ্ছে c আছে, প্রথমটাতে a স্কয়ার বসবে, পরেরটাতে b স্কয়ার বসবে, তাহলে a স্কয়ার বাই c b স্কয়ার বাই c। আর প্রথমটার ক্ষেত্রে জাস্ট এক্সট্রা করে মাইনাস m গুণ হচ্ছে। সো মাথায় রাখতে পারো যদি পরীক্ষায় চলে আসে সেই জন্য বলা আর কি। তারপরে আসি c আমরা কিভাবে বের করবো? এটার জন্য খেয়াল করো, আমাদের সমীকরণটা হচ্ছে এটা, তাহলে c ইকুয়াল কি হবে? প্লাস মাইনাস রুট a স্কয়ার কত? 16 ইনটু m স্কয়ার, চলো আমরা y ইকুয়াল mx প্লাস c, তাহলে m কত? 1, তাহলে a স্কয়ার m স্কয়ার প্লাস কি হবে? b স্কয়ার কত? 9, তার মানে এখান থেকে আমরা c টা পাচ্ছি হচ্ছে 5। সো শর্তটা ভালোভাবে মাথায় রাখতে হবে, স্পর্শবিন্দু মাথায় রাখো আর নাই রাখো, শর্তটা হচ্ছে c ইকুয়াল প্লাস মাইনাস রুট a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, আমরা আমাদের নেক্সট যেটা কোশ্চেন, কোন বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক যদি এটা হয় তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত? এটা দেখে বোঝা যাচ্ছে, আমরা জানি অলরেডি যে পরামিতিক স্থানাঙ্ক a cos থিটা b sin থিটা এই টাইপের হয় হচ্ছে উপবৃত্তের, তাহলে আমি দেখে বুঝতে পারতেছি এখান থেকে আসলে আমরা একটা উপবৃত্তের সমীকরণই পাবো। তার মানে x ইকুয়াল 2 cos থিটা y ইকুয়াল রুট 3 sin থিটা, ধরে এখান থেকে আমি cos থিটাটা বের করলাম আর এখান থেকে sin থিটা বের করলাম, দেন দুইটা স্কয়ার করে যদি যোগ করি তাহলে আমি উপবৃত্তটা পাচ্ছি হচ্ছে এটা। এখন দেখো আমাদের উপবৃত্তটা যদি এই আকারের হয় x মাইনাস h হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1, এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কেন্দ্রটা হচ্ছে hk, তার মানে এইখানে খেয়াল করো এখানে কিন্তু আমাদের কিছুই নাই x এর সাথে, তাহলে এখানে কেন্দ্রটা হচ্ছে 0 0। অধিবৃত্তের ক্ষেত্রে তোমাকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলতেছে। সো এটার ক্ষেত্রে মাথায় রাখবা যে উপবৃত্ত বলুক আর অধিবৃত্ত বলুক, এরকম একটা সমীকরণ দিয়ে তোমাকে যদি বলে যে কেন্দ্রের স্থানাঙ্ক বের করো, সেটার ক্ষেত্রে তুমি যেটা করবা, প্রথমে এই সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, সেটা ইকুয়াল 0 ধরে x এর স্থানাঙ্কটা বের করে ফেলবা। তারপরে এই সমীকরণকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, ওইটা ইকুয়াল 0 ধরে y এর স্থানাঙ্কটা বের করে ফেলবা। তাহলে এটাকে প্রথমে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে 2x - 2 = 0, তার মানে x এর মান আসতেছে 1। এরপরে y এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে -6y = 0, তাহলে y এর মান আসতেছে 0, তার মানে কেন্দ্রের স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1,0। অধিবৃত্তের ক্ষেত্রে তো আমরা এভাবে করবই, উপবৃত্ত যদি বলে একদম সেম ভাবে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক বের করব। অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কোনটা সেটা তোমাকে বের করতে বলছে। দেখো উপবৃত্ত আর অধিবৃত্ত অনেকটাই সিমিলার, এবং আমার কাছে মনে হয় শুধুমাত্র উৎকেন্দ্রিকতা ছাড়া বাকি সবকিছুই আসলে উপবৃত্ত আর অধিবৃত্তের একদমই এক। তো এটার ক্ষেত্রে আমরা দেখো আমি একটু এখানে তোমাকে বলে নেই যে অধিবৃত্তটা যদি এই আকারের হয় x² / y² - y² / b² = 1, বৃত্তের ক্ষেত্রে আমরা নরমালি যেভাবে হিসাব করি সেটা হচ্ছে যার আগে প্লাস, দেখো এখানে কার আগে প্লাস, x এর আগে প্লাস, তাহলে x অক্ষটাই হবে এখানে r অক্ষ আর বাকিটা হচ্ছে অনুবন্ধী অক্ষ, নরমালি এভাবে হিসাব করি। বাট কালকে যেহেতু তোমাদের এক্সাম, আমাদের হাতে সময় কম, আমরা আজকে যতটা শর্টকাটে মাথায় রাখা যায়, সো এটার ক্ষেত্রে মাথায় রাখবা এখানে কে x যদি আগে থাকে তাহলে
এটা a গ্রেটার দেন b এর মতো আচরণ করবে, উপবৃত্তের a গ্রেটার দেন b এর মতো আচরণ করবে। আর যদি y এর আগে প্লাস থাকে তখন এটা উপবৃত্তের b গ্রেটার দেন a এর মতো আচরণ করবে। তাহলে দেখো এটার ক্ষেত্রে x আগে আছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা উপবৃত্তের a গ্রেটার দেন b এর মতো। উপবৃত্তের a গ্রেটার দেন b হলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা দেখছিলাম সেটা কি ছিল, প্লাস মাইনাস a, 0। তাহলে এখানেও সেম, এটা a স্কয়ার হচ্ছে 16, a আসবে কত 4, তার মানে এটা হবে প্লাস মাইনাস 4,0। ওকে, তাহলে আমাদের এটা অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 4,0। এরপর আসি অধিবৃত্তের অসীম তথ্যের সমীকরণ কোনটা। খুবই 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 ইম্পর্টেন্ট। আমাকে যদি এরকম একটা অধিবৃত্ত দেওয়া থাকে সেটার ক্ষেত্রে অধিবৃত্তের সমীকরণটা আসবে y ইকুয়াল প্লাস মাইনাস b বাই ax, এবং এটার ক্ষেত্রে y আগে নাকি x আগে এগুলো কিছুই দেখার দরকার নাই, দুইটার ক্ষেত্রে সেম, y ইকুয়াল প্লাস মাইনাস b বাই a ইনটু x। তাহলে দেখো এখান থেকে আমরা প্লাস মাইনাস b কত, b হচ্ছে 3, a হচ্ছে 4, তাহলে প্লাস মাইনাস 3 বাই 4x। এখান থেকে অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, এটার ক্ষেত্রে তোমার হচ্ছে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে যদি x আগে থাকে সেক্ষেত্রে স্থানাঙ্কটা হবে a sec থিটা b tan থিটা, আর যদি ওয়াইটা আগে থাকে তাহলে a এর সাথে আসবে হচ্ছে ট্যান থিটা। এখানে a এর সাথে কি আসছিল, সেক থিটা, এটার ক্ষেত্রে a এর সাথে আসবে কে, ট্যান থিটা। তো তোমরা একটু মাথায় রাখো, যদি আমার x টা আগে থাকে a এর সাথে আসবে সেক থিটা, b এর সাথে ট্যান থিটা, আর যদি y আগে থাকে তাহলে a এর সাথে আসবে হচ্ছে ট্যান থিটা, b এর সাথে আসবে হচ্ছে সেক থিটা। এটা তোমরা চাইলে একটু ট্রিক্স অ্যাপ্লাই করে মাথায় রাখতে পারো। নরমালি তো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1, এটাই আমরা মাথায় রাখবো। সো এটার ক্ষেত্রে দেখো কার সাথে প্রথমে sec থিটা আসবে নাকি tan থিটা আসবে, এর সাথে আসবে। দেখো sec থিটা শুরু হয়েছে s দিয়ে, tan থিটা শুরু হয়েছে t দিয়ে, সো প্রথমে কে আসবে, sec থিটা, তার মানে এর সাথে আসবে হচ্ছে sec থিটা, b এর সাথে tan থিটা। আর পরবর্তী ওইটা যদি আসে পরীক্ষায় তাহলে কি করবা, এটা তো মাথায় থাকবে যে এই টাইপের জন্য a sec থিটা b tan থিটা, এটার ক্ষেত্রে জাস্ট উল্টাই দিবা, এর সাথে কে আসবে, tan থিটা চলে আসবে, আর b এর সাথে কে আসবে, sec থিটা চলে আসবে। নেক্সট কোশ্চেনে যাই, আমাকে একটা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। সো আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে সমীকরণটা আসে এটা। এখন দেখো এখানে y স্কয়ারটা আগে আছে বা y টা আগে আছে, তাহলে এটা আমার উপবৃত্তের b গ্রেটার দেন a এর মতো আচরণ করবে। তাহলে আমরা যদি ই লিখি √1 প্লাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। উপবৃত্তের ক্ষেত্রে এখানে ছিল মাইনাস, অধিবৃত্তের ক্ষেত্রে এখানে জাস্ট প্লাস আসবে। আমি আবারও বলছি যে মোটামুটি উৎকেন্দ্রিকতা ছাড়া বাকি সবগুলা তোমার একই, উপবৃত্ত আর অধিবৃত্তের। সো 1 প্লাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। তাহলে এখানে বসাও, আমরা যেহেতু ধরে নিচ্ছি যে b গ্রেটার দেন a আকারের মতো আচরণ করবে, তাহলে a হচ্ছে ছোট, a কত 1, তাহলে 1/2, তার মানে কি 2, তাহলে 1 + 2 = 5 হচ্ছে √3। তাহলে এটার অ্যান্সার কোনটা, এটার অ্যান্সার হচ্ছে √3। খেয়াল করো আমাদের এই তো গেল হচ্ছে উৎকেন্দ্রিকতা আমরা কিভাবে বের করবো। এখন যদি উপকেন্দ্রের কথা বলে, আমরা বলছি যে এই সমীকরণটা উপবৃত্তের a গ্রেটার দেন b এর মতো আচরণ করবে, তাহলে আমাদের উপকেন্দ্রটা কি আসবে, প্লাস মাইনাস a, 0। অধিবৃত্তের এর সূত্রে যেহেতু মাইনাসের জায়গায় প্লাস চলে আসছে, তাহলে এটাও কিন্তু একটু চেঞ্জ হবে। এইটা হবে হচ্ছে এখন √a² + b²। আগে ছিল a² - b², এখন যেহেতু এতেও প্লাস আছে তার মানে এখানেও কিন্তু একটা প্লাস আসবে, সেটা হচ্ছে প্লাস মাইনাস √a² + b²। আর এই টাইপেরটার ক্ষেত্রে যদি উপকেন্দ্র বের করতে চাই সেটা কি হবে, আমরা যেহেতু বলছি এটা কি আকারে আচরণ করবে, b গ্রেটার দেন a এর মতো আচরণ করবে, তাহলে উপকেন্দ্রটা কি হবে 0, প্লাস মাইনাস be। আবারও সেম কথা, আগেরটার ক্ষেত্রে আমাদের উপবৃত্তের ক্ষেত্রে ছিল হচ্ছে √b² - a², এখানে যেহেতু এতে প্লাস আছে সো এখানেও কিন্তু প্লাস আসবে, b² + a²। থেকে আমি যে কোশ্চেনগুলো পড়িয়েছি এগুলো তোমরা একটু বারবার প্র্যাকটিস করবা, এবং কনিক্সের ক্ষেত্রে সব ফর্মুলা মনে রাখতে যাবা না, সব ফর্মুলা তুমি চাইলেও মনে রাখতে পারবা না, একটা মাথায় রাখবা আরেকটা এটার সাথে রিলেট করে দেন বের করে ফেলবা। আর তোমরা যদি রেগুলার এরকম ভিডিও চাও সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারো। তোমাদের উচ্চতর গণিত সেকেন্ড পেপারটাই হচ্ছে লাস্ট এক্সাম, তারপরে তোমাদের এডমিশন ফেজ শুরু হচ্ছে, এবং এডমিশন ফেজেও কিন্তু আমরা এডমিশন ওয়ারিয়র্স একদম বেসিক থেকে শুরু করে ইনশাআল্লাহ তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সো এডমিশন ওয়ারিয়র্স এর সাথেই থাকো। আর নেক্সট এক্সাম যেহেতু লাস্ট এক্সাম, সো এই এক্সামটাই তোমরা হচ্ছে একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করো। যাদের ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষাটা খারাপ হয়েছে তুলনামূলক, তারাও কিন্তু একটা কামব্যাক দেওয়ার সুযোগ আছে ম্যাথ সেকেন্ড পেপারের মাধ্যমে। সো নিজের বেস্টটা ট্রাই করে ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষাটা দাও। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো।